রিনি, যাও এই মশলাপাতিগুলো গিয়ে রান্নাঘরে রেখে দাও। আর এই চাউমিন, এটা কি হবে? বাইরের পশু পাখিদের দিয়ে দাও, ওরা অন্তত খাক। এই বলে উদাস সোমেশ হাত মুখ ধুতে চলে গেল। আর তার কিছুক্ষণ পর রিনি, এবার মনে হচ্ছে অন্য কোনো কাজ খুঁজতেই হবে, কারণ মনে হচ্ছে আমার হাতে আর সেই স্বাদটাই নেই। না না, আজও তোমার হাতে চাউমিনের কোনো তুলনাই হয় না। আসল সমস্যা হচ্ছে ওই বড় বড় দোকানগুলো, যারা তোমার খদ্দের কেড়ে নিয়েছে। রিনি, তুমি ঠিকই বলছো। দেখতে দেখতে এই এলাকায় কত হোটেল খুলে গেল নতুন, আর আমি সেই একই থেকে গেলাম। এটাই ভেবে গেলাম যে যদি দাম বাড়ালে খদ্দের কমে যায়। আর ওদের দেখো, দোকান খুলেই 4 গুণ দামে বিক্রি করছে। তাও সবাই ওখানেই যায়, হয়তো ওখানে খাওয়ার জন্য আরো অনেক কিছু রয়েছে তাই। আরে ওসব না, আসল ব্যাপার কি বলতো, ওখানে বসে না একটু ফোনটা নিয়ে শো অফ করতে পারে, তাই। এই ব্যাপারেও তো আমার কিছু করার নেই। আমি ওদের মোকাবিলা কি করে করব? এই জন্যই কোনো বুদ্ধিমান ব্যক্তি বলে গেছেন, যদি তোমার শত্রুর সাথে মোকাবিলা করতে না পারো তাহলে তাকে বন্ধু করে নাও। হ্যাঁ, মানে? তার মানে এই যে ওই বড় বড় হোটেলে কেউ না কেউ তো চাউমিনটা বানায়, তাহলে ওই ব্যক্তিটা তুমি কেন হতে পারবে না? না রোজ ঠেলা নিয়ে যাওয়ার চিন্তা, না পুঁজির টেনশন। ব্যাস, রোজ যাও, চাউমিন বানাও, আর মাসের শেষে হাতে মাইনে। আমার মন বলছে তুমি চেষ্টা করলে কাজটা নিশ্চয়ই হবে। নিজের স্ত্রী রিনির এই কথা শুনে সৌমেন মনে মনে ভাবে যে সে একবার চেষ্টা করবে, কিন্তু অনেক জায়গায় চেষ্টা করেও সে কাজ পেল না। কাজ না পেয়ে সৌমেন যখন উদাস মনে বাড়ি ফিরছিল, তখনই তার কানে ভেসে এলো একটি অতি পরিচিত গলা। আরে সৌমেন, এটা তুই তো? কে কে তুমি? আরে আমি দীপক। ভুলে গেলি ভাই আমায়? আরে দীপক, তোকে কি করে ভুলতে পারি বল? হ্যাঁ, চিনতে একটুখানি সময় লেগেছে, আর লাগবে নাই বা কেন? তুই কতটা বদলে গেছিস একবার দেখ নিজেকে। হ্যাঁ, কিন্তু তুই বদলালি না। আমরা দুই বন্ধু একসাথেই বেরিয়েছিলাম, কিন্তু দেখ আজ তুই কোথায় আর আমি কোথায়। আমার যতদূর মনে পড়ছে তুই নিজের একটা কাজ শুরু করেছিলিস না? দীপক আর সৌমেন একই গ্রামের ছিল, আর ওরা কাজের খোঁজে দুজনে একসঙ্গেই শহরে আসে। কিন্তু সময় দুটো বন্ধুর মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়েছিল। যেখানে দীপককে দেখে ওর উন্নতি বোঝা যাচ্ছিল, অন্যদিকে সৌমেনের চেহারায় ও দারিদ্রতা ভেসে উঠেছিল। এরপর দুই বন্ধু অনেকক্ষণ ধরে কথা বলল, আর তারপর দেখ ভাই সৌমেন, বৌদি কিন্তু তোকে ঠিক কথাই বলেছে, কিন্তু আমাকে একটা কথা বলতো, তুই যদি সুযোগ পাস তাহলে তুই করতে পারবি তো? হ্যাঁ ভাই, আমি খুব পরিশ্রম করব। আর তুই তো আমার হাতের চাউমিন খেয়েছিস না, চল দিলাম তোকে সুযোগ। ওই সামনের বড় রয়্যাল স্টার হোটেলের আমি হেড শেফ। হ্যাঁ, কি বলছিস? তুই এত বড় হোটেলের হেড শেফ? কিন্তু এটা হলো কি করে? এই হোটেলের মালিকের মেয়ে তোর বৌদি, বাকিটা তুই বুঝে নে। ও, সবাই তাহলে নিশ্চয়ই ওখানে তোর কথা শোনে। বল না ভাই, আমার কাজটা হয়ে যাবে তো? কি যে বলিস না তুই! তুই কি হেড শেফের মানেও জানিস না? চল, কালকের থেকে তুই আমার অ্যাসিস্ট্যান্ট, আর তোর মাইনে হবে 30,000 টাকা। কি রে, এতে হবে তো? হ্যাঁ ভাই, কি বলছিস? 30,000-এ তো অনেক কিছু হয়ে যাবে। ধন্যবাদ ভাই। যদিও দীপকের সাথে সৌমেনের দেখাটা আচমকাভাবেই হয়েছিল, তাও এই দেখাই ওর কপাল বদলে দিল। দীপকের অ্যাসিস্ট্যান্ট হয়ে সৌমেনের আর্থিক অবস্থা তো বদলেছিলই, তার সাথে ওর চাউমিন সবারই ফেভারিট ছিল। সবাই শুধু চাউমিন অর্ডার করলো? এত বড় হোটেলে শুধু আমরা চাউমিন বেচার জন্য বসে আছি নাকি? যাও গিয়ে কাস্টমারদের বলো চাউমিন আউট অফ স্টক আছে, যাতে তারা অন্য কিছু অর্ডার দেয়। কিন্তু স্যার, যা বললাম তাই করো, তোমাকে এর জন্যই মাইনে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ স্যার। যদিও দীপকই সৌমেনকে এই সুযোগটা দিয়েছিল, কিন্তু সত্যি ছিল এটাই যে ভালো বন্ধু হওয়া সত্ত্বেও দীপক সৌমেনের এই প্রশংসা সহ্য করতে পারছিল না। ভাই, তুই কি রাগ করেছিস? তুই জানিস যে আমি চাউমিনটা ভালো বানাই, তাও তুই রোজ আমাকে মেন কোর্স বানাতে বলছিস। হ্যাঁ, তো তুই কি শুধু চাউমিন বানানোর জন্য 30,000 টাকা খাবি নাকি? শোন, বন্ধুত্বটাই হোটেলের বাইরে, বুঝেছিস? এখানে আমি হেড শেফ আর তুই আমার অ্যাসিস্ট্যান্ট, আর এটা কখনো ভুলবি না। কিরে, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ স্যার। সৌমেন বুঝতে পেরেছিল যে দীপক পাল্টে গেছে, তাই তার সাথে কোনো তর্ক না করে সে রোজ দীপকের দেওয়া কাজ সততার সাথে করতে লাগলো। কিন্তু দীপকের এই কাজের ফলভোগ করতে হলো হোটেলকে। একই শুনছি, তুমি আমাদের মেনুর থেকে বেস্ট সেলিং ডিশটাই সরিয়ে দিয়েছো। হ্যাঁ বাবা, মানে আমি এটা এই জন্য করেছিলাম যাতে আমাদের অন্যান্য ডিশগুলো সেলও বাড়ে। তুমি যে একটা হুকুম্মার ঢেকি সেটা আমি শুরুর দিন থেকেই জানতাম, কিন্তু তুমি যে এত বড় একটা গাধা সেটা বুঝতে পারিনি। সত্যি, আমার মেয়ে যে তোমার সাথে বিয়ে করে কি ভুলটাই না করেছিল তার শোধ আমাকে এখনো দিতে হচ্ছে। শিগগিরই ওই শেফকে ডাকো। এরপর উনি সৌমেনকে ডেকে শুধু চাউমিন বানানোর দায়িত্ব দেওয়ার সাথে সাথে ও স্যালারিটাও বাড়িয়ে দেয়। আর এখন এইসব দীপক একদমই সহ্য করতে পারছিল না। এই 2 পয়সার সৌমেন চাউমিনওয়ালা
আমার সমান সমান ওঠার চেষ্টা করছে। একে তো মজা দেখাতেই হবে, একে আমি ধাক্কা মেরে হোটেল থেকে বার করব। দীপক এটা বুঝে গেছিল যে হোটেলের অন্যান্য স্টাফেদের পাশাপাশি ওর শ্বশুরের মনেও একটা বিশেষ জায়গা দখল করেছিল। তাই ও চাইলেও সৌমেনকে সোজাসুজি চাকরি থেকে তাড়াতে পারবে না। তাই সে ফন্দি করল, এটা কি নতুন নাটক? আমরা বুফেতে কেন দেব আমাদের বেস্ট সেলিং ডিশ? শুধুমাত্র একদিনের জন্য বাবা। এটা আমাদের হোটেলের 5th অ্যানিভার্সারিতে আমাদের কাস্টমারদের জন্য একটা স্পেশাল উপহার হবে। এর প্রচার আমরা অনেকদিন আগের থেকেই শুরু করে দেব, যাতে সেই দিন প্রচুর কাস্টমার আসে। প্রথমবার গাধার মাথায় শিং উঠল তাহলে। মনে হচ্ছে সৌমেনের সাথে থাকার কিছু সুফল পড়েছে তোমার উপর। যাই হোক, সৌমেনকে বলে দাও। এইভাবেই দীপক তার অর্ধেক কাজ করে ফেলেছিল, আর বাকি অর্ধেকটা তখন করল যখন সৌমেন তার চাউমিনের বিশেষ মশলাটা তৈরি করছিল। সোমেশ, এদিকে সব হয়ে গেছে? হ্যাঁ স্যার, মশলা সস সবকিছু রেডি, শুধু খদ্দেরদের অপেক্ষা। ঠিক আছে, তুমি তাহলে বাইরে গিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখো, ওখানেও দায়িত্বশীল কাউকে দরকার। এরপরে সৌমেন ওখান থেকে যেতেই, ঠেলার চাউমিন বিক্রেতা, তোর চাউমিনের ওপর তোর খুব অহংকার ছিল না? আজকে এই চাউমিনই তোকে এই হোটেল থেকে তাড়াবে। আজকে তুই বুঝবি দীপক কি জিনিস। এরপরে দীপক সৌমেনের চাউমিনে অনেক বেশি করে লঙ্কা আর নুন মিশিয়ে দিল। তারপর বুফে শুরু হলে, ও মাই গড, এটা কি আপনাদের বেস্ট সেলিং ডিশ? কিন্তু এটা যে... সরি ম্যাডাম, মনে হচ্ছে আমাদের শেফ কোনো ভুল করে ফেলেছে। এই সোমেশ, এদিকে এসো তো, এতে নুন লঙ্কা বেশি কেন? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা তুই কি বানিয়েছিস? তোর চাউমিন খেয়ে তো কাস্টমারের পুরো মুখই চলে গেল। আজকের দিনে তুই এমন ভুল কি করে করতে পারিস? না না, করতেও পারিস। আরে এর আগে কোথাও ভালো কোনো জায়গায় কাজ করলে তো তুই বুঝতিস নাকি? গোটা জীবন তো রাস্তার ধারে ঠেলাতেই চাউমিন বেচে গেলি। কি জানো, 10 টাকায় পেট ভরে চাউমিন, তাই না? তুই কখনো এই হোটেলে কাজ করার যোগ্যই ছিলিস না। শোন, কারুর থেকে 2-1টা রেসিপি চুরি করে কেউ কোনোদিন শেফ হতে পারে না, বুঝলি? দারোয়ান, একে ঘাট ধাক্কা দিয়ে বের করো এখান থেকে। দাঁড়ান, এটা কি করছেন? আগে আমার পুরো কথাটা তো শুনুন। আমি বলছিলাম কি, চাউমিনটা দারুণ হয়েছে, নুন আর ঝাল একদম পারফেক্ট, সবকিছু একদম ঠিক আছে। এত সুস্বাদু চাউমিন আমি এর আগে কোনোদিনই খাইনি। দারুণ হয়েছে। কি হলো হেড শেফ, চমকে গেলে যে? কি ভেবেছো আমার জামাই হয়েছে বলে যা খুশি করবে এখানে? কিচেনে তোমার থেকে লুকিয়ে একটা সিসিটিভি ক্যামেরা আমি বসিয়েছিলাম, আর বাকিটা... বাবা, আমি ভুল করে ফেলেছি বাবা, ক্ষমা করে দিন আমায়। ওসবের আর প্রয়োজন হবে না, কারণ এরপর থেকে ভুল করার জন্য তুমি আর এখানে থাকবেই না। আর সোমেশ, আজ থেকে তুমি এই হোটেলের হেড শেফ, আর আজকে থেকে তোমার সিগনেচার ডিশই হবে এই হোটেলের পরিচয়, আর সেটা হবে ঠেলার চাউমিন, যেখান থেকে তোমার শুরু হয়েছিল। এইভাবেই সৌমেন তার সৎ পরিশ্রমের আর দীপক তার অসৎ কর্মের ফল পেয়েছিল। আর ওই দিনের পর থেকেই সৌমেনের নাম আর খ্যাতি চারিদিকে ছড়িয়ে যায়। বৌমা, আমি চারধাম তীর্থে যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল 2 ছেলের বিয়ে হয়ে গেলে ছেলেদের নিয়ে আমি চারধাম তীর্থে যাব। 2 ছেলেদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আর তোমরা 2 বউ মিলে সংসার সামলে নিও, ঠিক আছে? কিন্তু মা, আমি তো... কি হয়েছে শিবানী, খুলে বলো। আমি আপনাকে বলেছিলাম না মা, বাপের বাড়ি যাব। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি বাপের বাড়ি চলে যেও, ততদিন ছোট বউ সংসার সামলে নেবে। না না মা, আমি একা বাড়িতে থাকবো না, আমার তো একা থাকতে ভয় লাগে। ঠিক আছে, তাহলে তুমিও বাপের বাড়ি চলে যাও। না মা, আমার বাপের বাড়ি তো অনেক দূর, সেখানে 1 সপ্তাহের জন্য গিয়ে কি হবে? তাই আমি গেলে কমপক্ষে 1 মাসের জন্যই যাব। তাও ঠিক, তবে তুমি একটা কাজ করো, নিজের বড় জয়ের সাথে ওর বাড়িতেই চলে যাও। না, আমি ওখানে কি করব? চল না পারুল, ওখানে গিয়ে আমরা খুব মজা করব। এটাই ভালো সুযোগ আমার যাকে জব্দ করার। এখানে তো এত ভালো ভালো সেজে থাকে, আর যার জন্য শাশুড়ির কাছ থেকে আমাকে কথা শুনতে হয়। এবার দারুণ মজা হবে, ওর বাড়িতে গিয়েই ওর ব্যান্ড বাজিয়ে দেবো। পরের দিন গায়ত্রী দেবী তার 2 ছেলেকে নিয়ে চারধাম তীর্থে বেরিয়ে যায়, আর অন্যদিকে 2 জাও প্যাকিং করতে শুরু করে দেয়। শিবানী যখন বাড়ির সব কাজ সারছিল, তখন পারুলের নজর ছিল শিবানীর সুটকেসের ওপর। দেখি তো বাক্স ভরে আমার যা কি কি নিয়ে যাচ্ছে বাপের বাড়িতে। এই বলে পারুল তার জায়ের ব্যাগ চেক করতে লাগলো। ও, মায়ের জন্য শাড়ি, বাচ্চাদের জন্য খেলনা, ড্রাই ফ্রুটস, আবার মায়ের জন্য 5100 টাকা। কাজ সেরে শিবানী যখন স্নান করতে গেল,
পারুল তখনই তার পার্স থেকে কিছু টাকা সরিয়ে নিল। এরপর ড্রাই ফ্রুটস আর খেলনা সরিয়ে নিল আর শাড়িটাও কেটে দিল। এবার দেখব মহারানী বাপের বাড়িতে গিয়ে কি করে নাকুচু করে ঘুরে বেড়ায়। আসলে পারুলের একদম মন ছিল না ওর জায়ের বাড়িতে যাওয়ার, কারণ ও ওখানে গিয়ে বোর হয়ে যাবে। তাই সে জায়ের 7 বছরের মেয়ে প্রিয়াকে বলল, সত্যি কথা বলতো প্রিয়া, তুই তো দিদিমার বাড়িতে গিয়ে বোর হয়ে যাস না? না কাকি, আমার তো ওখানে গেলে খুব মজা হয়। ওখানে আমার দিদা নতুন জামা নতুন খেলনা দেয়, আমার মামা খুব মজা করে, আর মামি আমার জন্য নানা রকম খাবার বানিয়ে দেয়, খুব মজা হয়। এই বলে প্রিয়া ওখান থেকে চলে যায়। এই প্রিয়ার বাচ্চাটাও না নিজের দিদার আর মামার গুণগান গাইছে। ঠিক আছে, এখানে বোর হওয়ার থেকে ওদের বাড়িতে গিয়ে ওদের তামাশাটাই দেখি, সেই ভালো। পরের দিন শিবানী পারুলকে নিয়ে, নমস্কার মা, কেমন আছো? দাদা কেমন আছো? বৌদি নমস্কার। কিরে বান্টি, কেমন আছিস? আমরা সবাই ভালো আছি। আয় মা, ভেতরে আয়। উমা, পারুল মাও যে এসেছে। নমস্কার আন্টি। হ্যালো এভরিওয়ান। শিবানীর বৌদি সবার জন্য কোল্ড ড্রিঙ্কস আর সিঙ্গারা নিয়ে আসে। আর তারপর নয়না যখন সবার জন্য রান্না করছিল, তখন পারুল নয়নার কাছে গেল। বৌদি, আমি তোমাকে সাহায্য করব? না, তুমি আমাদের গেস্ট, যাও শিবানীদির সাথে গিয়ে আরাম করো, যাও। তুমি সব কাজ একা করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা একদম ভালো লাগছে না। শ্বশুর বাড়িতে সব কাজ তো আমি একাই করি, দিদি তো বেশিরভাগ সময় আরাম করে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার মনে হয় না দিদি একটু বেশি ঘন ঘন বাপের বাড়ি আসে আর তোমাকে কোনো সাহায্যও করে না, সব কাজ তোমাকে একাই করতে হয়? এটা তো ননদের বাপের বাড়ি, ওর তো অধিকার আছে এখানে আসার। আমি থাকতে মা আর ননদ কাজ করবে না? না, কিন্তু আমার কথা ভাবার জন্য থ্যাঙ্কস। এরপর পারুল রান্নাঘর থেকে বেরিয়ে শিবানীর মায়ের ঘরে গেল, যেখানে উনি বসেছিলেন। আন্টি, এখানে বসবো? হ্যাঁ হ্যাঁ মা, এসো এসো, বসো। কি হয়েছে গো, চিন্তায় দেখাচ্ছে? বলো না। কিছু না মা, এমনি। বলো না আন্টি। পারুল মা, কথা হচ্ছে শিবানী এই সামান্য কিছুই কাজু বাদাম এনেছে। আমি তো বুঝতেই পারছি না যে এটা কাকে দেব। আরে বাহ, কম করে আমার একটা প্ল্যান তো কাজ করলো। দিদি না এই কাজটা একদম ঠিক করলো না। ওনার স্বামীর তো অনেক ইনকাম, কেন জানি না এরকম করলো। যাই হোক, আমরা তো মেয়ের বাড়ি থেকে যা আসে তা মাথায় করে নি, কিন্তু সমাজ বলেও তো একটা জিনিস আছে না? তুমি চিন্তা করো না তো আন্টি, এসো আমি তোমার মাথাটা টিপে দিই। কিছুদিন পর পারুলের কাছে তার শাশুড়ির ফোন আসে। আরে পারুল, কেমন আছো? আরে মা, তুমি কেমন আছো? আর তোমার তীর্থযাত্রা কেমন চলছে? খুব ভালো চলছে। তোমার ওখানে কেমন লাগছে? তুমি বোর হচ্ছ না তো? সবাই তোমার খেয়াল রাখছে তো? এখন আর তোমায় কি বলবো মা, যবে থেকে এখানে এসছি সবাই দিদিকে নিয়েই ব্যস্ত, আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না। কালকেও তো দিদি ওর বৌদির সাথে শপিং এ চলে গেল। আমি যতই ওদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি, ওরা কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। এর থেকে ভালো আমি আমার শ্বশুর বাড়িতেই থাকতাম, ওখানে তো কেউ আমাকে অসম্মান করতো না। ছি, বড় বৌমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তুমি বলো তো, বড় বৌমা কোথায়? ও ওর মাকে নিয়ে আমাদের নামে নিন্দা করছে আর ওর বৌদি রান্না করছে। এটা তো খুবই দুঃখের কথা। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি, ততদিন তুমি নিজের খেয়াল রেখো। এই বলে শাশুড়ি ফোন রেখে দেয় আর পারুল মনে মনে খুশি হয়। ইয়েস, আর একটা উইকেট গেল। কিছুক্ষণের মধ্যেই ডোরবেল বাজলে ওদের শাশুড়ি আর স্বামীরা দরজায় দাঁড়িয়েছিল। ওরা ভেতরে এলে দুই বৌমা শাশুড়ির পায়ে হাত দিয়ে নমস্কার করে। কেমন আছেন বেয়ান? আর আপনার যাত্রা কেমন কাটলো? হ্যাঁ, সব ভালো মতোই হয়ে গেল। আর আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি এতদিন আমার দুই বৌমাকে রেখেছিলেন। বেয়ান, আমার কাছে যেমন শিবানী তেমনি পারুল, খুব মিষ্টি মেয়ে। হ্যাঁ, ভালো তো বটেই, কিন্তু ছোট তো একটু ছেলে মানুষই করে। হ্যাঁ, ওটা তো আমি জেনেই গেছি। পরের দিন যখন সবাই বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিল, তখন শিবানীর মা পারুলকে বলল, তুমি এলে খুব ভালো লাগলো, কিন্তু আগামীবার মন পরিষ্কার করে আসবে। তার মানে? মানেটা আমি বলছি, এই দেখো। আরে মা, এটা তো ওই ড্রাই ফ্রুটসের প্যাকেট যেটা আমি নিয়ে এসেছিলাম, আর এই খেলনাগুলো তো আমি ব্যাগে খুঁজে পেলামই না। হ্যাঁ, আর এই তোমার বাকি টাকাটা। পারুল বৌমা, তুমি যে সবসময় শিবানীকে হিংসা করতে সেটা আমরা সবাই জানি, কিন্তু প্রতিশোধের আগুনে তুমি এমনটা নিচু কাজ করবে তা আমরা ভাবতেও পারিনি। শিবানীর মা আর বৌদি আমাদেরকে সবটাই বলে দিয়েছে। ছি, আমাকে ক্ষমা করে দাও মা, আমার থেকে দিদি সুন্দরী বলে তোমরা সবাই উড়ি প্রশংসা করতে, তাই আমি ওকে
হিংসা করতাম। আর এইভাবেই পারুল তার নিজের ভুলটা বুঝতে পেরেছিল, আর ও ছোট বলে সবাই ওকে ক্ষমাও করে দিয়েছিল। তারপর সবাই খুশি মনে নিজেদের বাড়িতে ফিরে গেল। Thanks for watching.